এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। আরজে কিবরিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরও একটি অনুষ্ঠানে এবং আরও একটি পর্বে। আমি কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। কি নাম আপনার? মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন লাবলু মিয়া। লাবলু মিয়া, আপনার বয়স কত? জি, বয়স 73 থেকে ধরেন 50 কি 52 হতে পারে। আচ্ছা, জন্ম জেলা কোথায় আপনার? জন্ম জেলা আছে খুলনা খালিশপুর থানা। আচ্ছা, বলুন কি বিষয়ে আপনার গল্প শুনি। আমার গল্পটা আছে জীবনের কষ্টের গল্প। একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে বলতে ইচ্ছে করে যেভাবে বলতে। জি, ইনশাল্লাহ। জীবনের গল্প হচ্ছে লগেন, আমি ছোটবেলা যখন ক্লাস 1-এ স্কুলেতে যাইতাম, হ্যাঁ তখন আমাদের সংসারে খুব অভাব ছিল। হ্যাঁ আমরা 11 ভাই বোন, তখন আমরা ছিলাম 10 ভাই বোন, 10 ভাই বোন। কিন্তু বড় ভাই লেখাপড়া করতো, ছোট ভাইরা মক্তবে যেত। আমারে ওই আমার দুলো ভাইয়ের লগে মেজো বোনের স্বামীর লগে আমার জমিতে কাজ করতে হতো। হ্যাঁ তখন আমার বড় ভাই এসএসসি পাস করলো, আর বোনরা এসএসসি পাস করলো, অনেকে করলো। তা একদিন আমার আম্মা আব্বুরে বলতেছে যে মেজো ছেলেটা লেখাপড়া করা চাইছিল, কিন্তু ও তো স্কুলে যাইতে পারলো না, সংসার টানতেছে, তাই এখন ওর তো ভবিষ্যতে কিছু ওরে কি করবে যদি আল্লাহ বাঁচায় রাখে। হ্যাঁ তখন আমার বড় ভাই ওখানে উপস্থিত খাতিরে ছিল, বলছিল যে ওর বেং আমি, ও কাজ করতেছে করুক, ভাই বোনকে লেখাপড়া করছে, সংসারের হাল ধরিছে হ্যাঁ ধরুক। হ্যাঁ তখন আর কি আমি মনের সুখে কাজ করি, গরু কিনছি, আল চাষ করছি জমিতে, মানুষের ঘরে আগ বাঙ্গাই দিছি। 8 কলস রস বাঙ্গাইলে আমারে 25 টাকা দিত। হ্যাঁ ওই আগ মেশিন দিয়ে মানে কল দিয়ে আর কি ভাঙ্গাতে হয়, গান বলি। তখন আর কি ওইগুলো করতাম, করতে 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 যখন 1983 সাল, তখন আমরা গ্রামের বাড়ির থেকে খুলনা 13 থানা, গ্রামের বাড়ি থেকে খুলনা খালিশপুর থানায় চলে আসি। হ্যাঁ। আমার বাবা ওখানে বাড়ি করছে। তখন খুলনা জুট মিলে আমার চাকরি দেয় 83 সালে। আচ্ছা 83 সালের 7 মাস 11 তারিখ 7 মাসের আমার জুট মিলে চাকরি হয়, প্লাটিনাম জুবলি জুট মিল। কত বছর বয়সে আপনার চাকরি হয়? আমার আনুমানিক 12 বছরের চাকরি হয় আমার। লেখাপড়া করেছেন? যে লেখাপড়া হালকা, ওই যে নিজের নামটা সই করতে পারি। কিসের চাকরি হয়? প্লাটিনাম জুবলি জুট মিলে ওই চটকলে। কি চাকরিটা কিসের, কি কাজ ছিল? কাজ ছিল মেশিন চালানো, ওই যে হাতে কিনে দিয়ে সুতো বানাতে হতো। জুট মিলের নাম তো শুনেছেন সম্ভবত। জি জি, জুট মিল নাম শুনেছি। জি, তারপরে সেখানে বদলি চাকরি করতাম। আচ্ছা বদলি চাকরি করি সপ্তাহে 250 টাকা বিল পাতাম, প্রতি বৃহস্পতিবারের বিল। আচ্ছা তারপরে আস্তে 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 অনেক টাকা পাতাম, 400-500 এরম ওই বিল বাড়তো আর কি আস্তে আস্তে কাজ করলে। আচ্ছা নাইটের দিনে করে করে 1983 7-11 চাকরি নেওয়ার পরে 93 সালে 10 বছর পরে আব্বার আমি 2 বাপ্পিটা মিলের থেকে কিছু টাকা লোন ফোন করে একটি গাড়ি কিনে দিই আমার বড় ভাই তখন এমএ পাস করে। হ্যাঁ একটা গাড়ি কিনে দিই, ওই খুলনা খালিশপুর বৈকালী নাজম সর্দারের ক্ষেত থেকে একটা জিপ গাড়ি কিনে তার কাছে দেওয়া হয়। সে ট্রেনিং সেন্টার করে, ড্রাইভার ট্রেনিং সেন্টার। হ্যাঁ ওই ট্রেনিং সেন্টার খোলে, ওই ট্রেনিং করতো আর ওই ছাত্রদের শিখাতো। ও 3,000 4,000 5,000 10,000 7,000 টাকা করে নিত এক একজনের ক্ষেত্রে। তাক আল্লাহ দিলি তাক অনেক টাকা হয়েছে। সে ওই একটা গাড়ি দিয়ে এখন বর্তমান 8টা 9টা 10টা গাড়ি কিনছে। গাড়ি বলতে কিসের গাড়িটা? ট্রাক, ইন্টার ডিস্ট্রিক্ট ট্রাক। আপনি কিনে দেন ফার্স্ট? প্রথম কিনে দিয়ে আমি আর আমার বাবা মিলে, আচ্ছা ছোট একটা কিনে দিই, একটা দিয়ে এখন 8টা 10টা করছে। হ্যাঁ তাই এখন ওইগুলো করতেছে। আমরা এক সংসারে আছি, আমরা ভিন্ন না আর কি, হ্যাঁ এক সংসারে আছে। আমি মিলে চাকরি করতেছি। যখন 95 সালের ফেব্রুয়ারি মার্চের দিকে আমি আমার ওই রূপসা থানা বাবনডাঙ্গা গ্রামে আমার বোন বাড়ি বেড়াতে যাই। আচ্ছা বেড়াতে গেলে আমি ওখানে একটা মেয়ে দেখে মেয়েটারে পছন্দ করে সেখান থেকে আবার আসি না বাড়ি। বাবা মারে লোক পাঠায় খবর দিয়ে আমার বড় বাইরে নিয়ে সেই মেয়েটাকে আমি বিয়ে করি। মেয়েটার নাম হচ্ছে তহামিনা। হ্যাঁ বিয়ে করার পরে ওখানে একটু আমি সংসারের শত্রু হয়ে গেলাম। আচ্ছা যে বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করছে, তা ওই বিয়ে করে এক সংসারে আসি। লেখাপড়া করে ছোট ভাই বোনই
3টে বোন ছোট আর একটা ভাই ছোট। আর আমার সিরিয়ালের ছোট ভাইটা চাকরি করে আর কি। হ্যাঁ তখন ওই অনেক কষ্টে আমাকে সংসার চলতেছে আব্বার সঙ্গে আমরা 2 ভাই হাত ধরেছি। হঠাৎ করে আমার সেজো ভাইটা রাগ করে বাইর থেকে পালিয়ে চলে যায় সিলেটে। 7 বছর পরে সিলেটের থেকে তারে খুঁজে পাওয়া যায়। আচ্ছা ওটা পরে বলতেছি, আগে আমার সিরিয়াল বলি। জি তখন আর কি ওই আমার বড় ভাইয়ের বিয়ের মেহমান আসে আমার বিয়ের পরে আর কি। আমি বিয়ে করে বউ খুলনা খালিশপুর নিয়ে যাই মুজগুন্নি। আমার বড় ভাইয়ের বিয়ের মেহমান আসে নোরাল থেকে। নোরালি তার বিয়ে হয়। বিয়ের দিন ওই যদিও ঘরের সংসারে আমাদের এলাকায় পরিবারে যদি কোনো বউ থাকে, যদি কোনো বিয়ে শাদী হয় নতুন করে, তাই নতুন বধূ যে কাপড় চোপড় মার্কেটিং করা হয়, পুরনো বউ ঘরে থাকলে তার জন্য তাই এইভাবে করা হয়। হ্যাঁ নিয়ম, এটা আমাদের শাস্ত্রের মুরব্বীদের নিয়ম। কিন্তু আমার ওয়াইফের জন্য কিছু করে নাই। বড় ভাই বিয়ে দিতে যাচ্ছে, নরাল গাড়ি ভাড়া করছে, স্বর্ণের চেন আংটি এবং বিভিন্ন শাড়ি বিড়িফিকে সাজাইছে, কিন্তু আমার বদন একটা শাড়িও কিনে নাই। সেই কারণে বিয়েতে আমি গেছিলাম ঠিকই, কিন্তু কিছু না খাই ওই রাত্রে আমি বিয়ের থেকে রাগ করে চলে আসি। আচ্ছা এসে পরের দিন আমার এক মামু ছিল, নাম তার তারা কাজী, এমপি ডালিম কাজীর ভাই, তার বাড়িতে আমি আমার ওয়াইফটা নিয়ে পরের দিন সকালবেলা খালি হাতে চলে যাই। খালি হাতে চলে গেলে ওই জুট মিলে চাকরি বদলি চাকরি করে তার সংসার হয় না। তখন আল্লাহ দিলে আমাদের একটা বাচ্চা আসলো, আমার বড় ছেলেটা আসলো। আল্লাহ দিলে আসলো, ছেলেটারে নিয়ে সুখ শান্তিতে আসি। ছেলেটা আমার বাবা আমার কাছেও যায়। আমি চলে যাই, চলে গেলে ওখান থেকে বদলি চাকরি করে সংসার চালাচ্ছি, খাচ্ছি যাচ্ছি। আমি আলাদা একটা বাসা নিলাম, মাসে 2000 টাকা ভাড়া। হ্যাঁ আব্বা আমার সঙ্গে থেকে বড় ভাই ওই বিয়ের উপলক্ষে রাগ করে চলে গেলাম। আচ্ছা তা তখন আমার মা আমারে বলল যে, বাবারে, আমার তোর জন্মের পর থেকে এই পৃথিবীতে যত রকমের ফল ফালে আখেরাতের ফল ফারি উঠিছে, তুই নিজে হাতে তোর মারে আগে খাওয়াইছিস, আর তুই সেই মারে থুয়ে চলে গেলি। আমার তো কোনো হাত ছিল না বাবা, এখানে সংসারের গার্জেন আছে, তোর মেজো বোন মাতবাড়ি করছে, তোর বদন্য কিছু কিনতে দেয় নাই, এর জন্য আমি 2 চোখের পানিও ফেলাইছি। হ্যাঁ তা বাবা, তোর প্রতি আমার দোয়া থাকলো, তুই যেখানেই থাকিস ভালো থাক, আমারে প্রতিদিন 1 গুলি দেখবি। আচ্ছা আমার মাতদন্য আমি বাংলাদেশের ভিতরে যেথায় যখন নতুন ফল, আখেরাতের ফল, আম, কাঁঠাল, জাম, আতা কাতা, নারকেল, তাল, তরমুজ, আমরা কামরাঙ্গাবের পিয়ালা যখন যা পাইছি, হ্যাঁ আমি আমার ওই মাতদন্য নিয়ে আইছি। এই জন্য আমার মা খাইয়ে আল্লাহর কাছে দোয়া করছে আমি জীবিত আছি। তারপরে ওই কাজ করি সংসার করি, কাজ করি সংসার করি, আমি একটু অভাবে পড়ে গেলাম। মিলি বেতন করি দেয় না, হ্যাঁ না দিলে শ্বশুরবাড়ি গেলাম। শ্বশুরবাড়ি যাইয়ে 1 বস্তা চাউলের মতন আনলাম, আইলে খাইয়ে দাইয়ে আর ওই ঘুরি। কিন্তু আমরা তো না পারি রিক্সা চালাইতে, এমন পরিবারে জন্ম নিয়েছি। আর তখন আমার বাইরেও কেউ দেখে না, নাম দিয়ে প্রয়োজন নাই, আমার নাম বলবো না। তখন বাইরে কেউ দেখে না। তারপরে কি করলাম, আমি ডেলি কাজ করা শুরু করলাম ওই রাজমিস্ত্রির সাথে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর আরও একটি ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা জীবন গল্পগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm, ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে,
আমরা যেখানটায় ছিলাম তারপর 3 দিন কাজ করার পরে আমার বড় ভাই আমার আবার নিয়ে আসলো তার অফিসে। সে একটা অফিস করছিল, গাড়ির অফিস। অফিসে আইনে গাড়ির ইঞ্জিলি কাজ কাম শিখে তো আমার ডেলি 100 টাকা দিত। তো 100 টাকা তো 2 কেজি চাউল আর বাজার ঘাট হয় না, হ্যাঁ বাচ্চা আছে। এইভাবে চলতেছি কয়েকদিন, কিছুদিন চলার পরে আবার মিল চালু হলো। মিলে গেলাম। মিলে গেলে এখন আমরা হয়তো একটা ওই মিলে 25 জনের মধ্যে একটা নেতা থাকে, তাই সেই বদলি সংগঠনের নেতা আমারে বানালো। আচ্ছা নেতা বানাইলে আমি মিলটা ভালোভাবে চালালাম। রাতে দিনে প্রোডাকশন দিয়ে দিয়ে যত প্রোডাকশন দেবো তত আমাদের মিলের পক্ষে ভালো। আমাদের ম্যানেজার ছিল শিবু সাহেব, তার নাম বলা যাবে, সে খুব ভালো লোক। তিনি উৎসাহ করে আমারে খুব কাজে লোকজন ডাকে, আমার ডাকে আবার লোকজন আসতো, কারণ আমি ওখানে একটা ভালো লোকে যারা ভালো কয় সেই ভালো, আমারে অনেকে ভালোবাসতো। এই জন্য আমার ডাকে যে কোনো মুই থেকে 1-150 লোক আসতো। জুট মিল চালু করে দিয়ে প্রোডাকশন দিয়ে টিয়ে নেতা হলাম, কাজকাম করলাম। আমার কাজ করতে 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 2002 সালে আমার ছোটো আর একটা ছেলে হইল। আচ্ছা তখন আমি ওই ছোটো ছেলেটা বড় ছেলেটারে নিয়ে বড় ছেলেটারে স্কুলে ভর্তি করলাম, ক্লাস 1-এ। ওই যে গেদু অনেক হয় মানুষ, ছেলেটা খুব চালু ছিল। আমার বাপ মা ওকে ভালোবাসতো, ভাইরাও ভালোবাসতো, জি কিন্তু আমার আর্থিক দিত না। বলতো যে ও বড় লোক হওয়ার লাগে যুদ্ধ হয়ে গেছে, এই জন্য ও কিছু পাইব না। আচ্ছা তখন 2002 সালে আমার, এর আগে একটু কথা ভুলে গেছি, একটু বলবো। জি জি বলেন। এর আগে 2000 সালে আমার আব্বা চাকরি থেকে রিটায়ার্ড হলো। রিটায়ার্ড হলে 8 লক্ষ টাকা পাইলো। 8 লক্ষ টাকা পাইও আমার ছোট ভাই কোর্টে যে চাকরি করতো তার সাথে মিলিয়ে টাকা দিয়ে বাড়িতে, আমাদের গ্রামের বাড়িতে তার কথায় 52 শতকের বিঘার 7 বিঘে জমি কিনছে। জি ওই জমি আমার নামে দেয় নাই। 52 শতকে বিঘা আপনাদের ওখানে? জি, বাবা, এখনো বর্তমান 52 শতকের বিঘা। ইন্টারেস্টিং। তার 7 বিঘে জমি কিনছে। হ্যাঁ এইরকম 7 বিঘে জমি কিনছে, আমার নামে দেয় নাই। তারপর তারপরে আব্বা মারা আমি বললাম যে আব্বা, ছোটকাল থেকে আমি সংসারে হাল ধরেছি, এই সংসারে হাল চাষ করে আটার যাও খাইয়ে আমরা মানুষ হয়েছি। আটা ওই যে একসময় আটা খাতাম, খুব বৃষ্টিপাত হতো 84-82 78 সালে এরম। হ্যাঁ তা আমি খুব কষ্ট করে ভাই বোনকে লেখাপড়া শিখেছি। বৃহস্পতিবার এবং রবিবার আমাদের দেশের বাড়ি 8 হয়। ওই 8-এর 8 টাকা আইনে আইনে ভাই গিয়ে লেখাপড়া শিখেছি, বই খাতা কিনে দিয়েছি। তাই আমার একটু কিছু দিলে না। কয় মা বলছে যে তোর প্রতি আমার দোয়া আছে বাবা, তুই মানুষের মতো মানুষ হবি। তোর বড় ভাইরে বিয়ে দিয়েছি, তার সংসারে 2টো মেয়ে হয়েছে, তারও দোয়া করি, সবাইরে দোয়া করি। তো সেজ ভাইয়ের ঘরেও 2টো মেয়ে হয়েছে, তো ছোটো ভাইয়ের ঘরে 1 ছেলে 1 মেয়ে, তোর ঘরে আল্লাহ 2টো ছেলে দিয়েছে। তোর প্রতি আমার দোয়া রইল। জমি জমা কিনতেছে কিনুক, যদি তোরে কিছু না দেয় আল্লাহ তোরে দেবে। মা এই করে ঠান্ডা করলো। বাস আস্তে 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 আমরা হতে চলে আসলাম। বাপ মারা ওই গ্রামে বাড়িতে যাইয়ে ওনরা সংসার করে খাতিছে, আমরা শহরে থাকতেছি। ওই জুট মিল 2008 সালে বন্ধ হয়ে গেল তত্ত্বাবধায়কের আমলে। 2008 সালে জুট মিল বন্ধ হয়ে গেলে আমি গাড়িতে উঠলাম। ওকে গাড়িতে উঠলে গাড়ি অ্যাক্সিডেন্ট করলাম 2010 সালে। 2010 সালে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে আমার গালসে চোখরা ভাঙ্গে চুরে আমি এখন পঙ্গু। পরে আমার বাপ মা চিকিৎসা করেছে, আমার বড় ভাই এসে চিকিৎসা করেছে। এটা সত্যভাবে আমার চিকিৎসা করছে। 3,60,000 টাকা নিছে। এটা তারা বাপ মা বলে, আমি তো মরা, আমি তো আর জানি না। যাই হোক, সুস্থ হয়ে আবার আইছি। 2012 সালে মিল চালু হয়েছে। 2008 সালে মিল বন্ধ হয়েছে তত্ত্বাবধায়কের আমলে। 8, 9, 10 সালে মিল চালু হয়েছে। চালু হইলে মিলে আবার কাজকাম করতাম। হঠাৎ করে মিলে একটু গাঞ্জাম বাঁধলো, বরিশাল, খুলনা, ফরিদপুর নিয়ে আমি চলে গেলাম কক্সবাজার শিমুলতলি পার হাউসে চাকরি করলাম ডেলি বেসিস। সেখানেও আবার মাঝে মাঝে বন্ধ হয়, টাকা ঠিক মতন দেয় না, যে সর্দারের আন্ডারে গেছি। চলে আসলাম খুলনায়। খুলনা আসার পরে আমার 2টো বাচ্চা নিয়ে লেখাপড়া বন্ধ, আমার ছেলের SSC পরীক্ষা বন্ধ, টাকা নাই, দিতে পারতেছি না। বাপ ভাই দেয় নাই, তাকে নাম বলবো না, তারা সুখী আছে, ভালো আছে। ওই তারপরে আপনার ওখান থেকে আমি ওই ঢাকা চলে আসলাম। ওকে ঢাকা এসে
সিকিউরিটি চাকরি নিলাম বাংলাদেশ রয়্যাল ফোর্স সিকিউরিটি মগবাজার রেলগেটে অফিস এখনও আছে। সিকিউরিটি চাকরি নিলাম মগবাজার সিদ্ধেশ্বরী রোড, ওখানে এক বাইতে আমার ডিউটি দিল। আমি হরলিক্স টিএনটি কলোনি, হরলিক্স গেট টিএনটি কলোনির ভিতরে একটা বাসা নিলাম, 3500 টাকা ভাড়া। আচ্ছা। ওদের ছেলে দুটো নিয়ে আমার ওয়াইফ ওদেরকে ওখানে ঘরে বসে আরবি পড়া, আমার ওয়াইফ আবার আরবি মুখস্থ করতে পারে, পড়তে পারে কোরআন শরীফ। ওকে। বাচ্চা দুটো লেখাপড়া শিখাচ্ছে মুখে মুখে। আর আমি ওই সিকিউরিটি চাকরি করি র্যাঙ্কস হাবিস টাওয়ারে, সিদ্ধিশ্বরী রোড, বিকারুন্নিসা স্কুলের সামনে। ওখানে সিকিউরিটি চাকরি করে ওই যা পাই আল্লাহ দিলে বকশিস এবং বেতন সংসারটা চলে। ওকে। চালায় খাইতে আসি হঠাৎ করে একদিন একটা ছেলে আইছে আমার ধারে, যে ভাই আপনার নাম? আমি কই আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন লাবলু মিয়া। কী করেন? তখন আমি ওই মগবাজার রেলগেটে বসা। কি করেন? আমি কই সিকিউরিটি চাকরি করি। কয় আপনার ওই বস ডাকতেছে। ওকে। আমি তো চিনি না শুনি না দাদা, আমি তো ঢাকা শহরে নতুন আইছি, কোনো বস ডাকতেছে আমি যাব না। কয় আসেন, ভয় নাই। বলতেছে যে আমি আপনার এই দীর্ঘ 3-4 মাস ফলো করি। আমি গেছি, যার পর আমার বলতেছে আমি আপনার এই দীর্ঘ 3-4 মাস ফলো করি, আপনার বাড়ি কোথায় দাদা? আমি বলছি যে আমার বাড়ি খুলনায়। পরিচয় নিল, বাপ মা কী করে, ভাই বোন কী করে, সব পরিচয় নিলে এখন আমার তার পরিচয় দিল সাইডে, যে আমি পল্লর মোর্শেদ, দেশ বিদেশে লোক পাঠাই, এই তোমাদের গ্রামে খবর নিবা, যদি কোনো মেয়ে কোনো ছেলে বিদেশে যায়, মেয়েদের টাকা পয়সা লাগবে না, আর ছেলেকে টাকা লাগবে পরীক্ষার মাধ্যমে। আমি কই তো আমার লাভ? কয় তুমি তো সিকিউরিটি চাকরি করো, তোমার চাকরিও থাকবে, আর তুমি একটা মেয়ে দিলে তোমার আমি 3000 টাকা দেবো। তো আমি বললাম যে তাহলে তো ভালো। তা আমি হঠাৎ করে আমার সে যে বুন্ডারে ফোন দিলাম, যে বুন্ডারে মোল্লাহাট থানায় বিয়ে দিয়া দাইলা গ্রামে, যে সে জফা আমি তো সিকিউরিটি চাকরি করি, আমি তো আসতে পাই না, দেশ কোনো লোক বিদেশে যায় নাকি? এখানে এক ভাই আছে পল্লন মোর্শেদ নাম, তার বাসা বাড়ি অমুক জায়গা, আমারে নিয়ে গেছে, আমি দেখে আইছি। তাহলে তার বাড়ি খোয়ানে ঘর খোয়ানে আমি চিনি না, কিন্তু বাসা আমারে চিনেছে, তার পলায় যাবে কোথায়? তাহলে তার আমরা আগে টাকা পয়সা দেবো না, যদি লোক থাকে তাহলে দিতে পারিস। তা বলছে ঠিক আছে, যে আমার মেয়ের জামাই মানে আমার বোন বাগনি জামাই, তারে আগে ফাটাবো। ঠিক আছে, তাহলে বাগনি জামাইরা আনছি ঢাকা, আমি চাকরি করতেছি, আর বাগনি জামাইরা আনছি। আনার পরে আমার ছেলেটা আমারে বলছে যে আব্বু লেখাপড়া তো তুমি শেখো না, আমাকে তো শিখাইছো, তবে টাকা পয়সা আগে কেউ দিও না আব্বু, আমি ছোটো মানুষ। বলতেছি, বড় ছেলে বলতেছে, এসেছে পরীক্ষার্থী, এই বড় ছেলে বলতেছে যে আব্বু কেউ টাকা পয়সা দিও না, তারপর তুমি গ্রামে ভাই যাইতে না পারলে আমরা কি করে খাবো? তা এই কথা বলার পরে আমি ওই আমার বোনরে সরাসরি ডাকা আনছি, আইনে আমার বোন তার সাথে কথা বলে তার মেয়ের জামাইরে দেশে ছবি কাগজপাতি পাসপোর্ট দিয়েছে। সে সত্যি আল্লাহর রহমত 3 সপ্তাহের মধ্যে তারে ওমান পাঠাই দিয়েছে। এখন সে আমারে লোভ দিয়েছে, ওমান পাঠাই দিয়ে আমারে 5000 টাকা দিয়েছে। আমার বোনি ক্ষেত থেকে নিয়েছে 2,90,000 টাকা, আমারে দিয়েছে 5000 টাকা। আমার বোন জানে না, গোপনে দিয়েছে। তা আমার তো টাকার লোভ এসে গিয়েছে, গরিব মানুষ। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম-এর আরও একটি ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm, ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর এখন আমি ওই সিকিউরিটি অফিস থেকে দুই দিন ছুটি নিছি। ছুটি নিয়ে আমি একটু আমাদের গ্রামের বাড়িতে গেছি। যাই বলছি যে আমার সেজো বোনের মেয়ের জামাইরে পাঠাই দিয়েছি, যদি কোনো লোকজন থাকো তাহলে আমার সাথে আসতে পারো, বিদেশে যাইতে পারো। মেয়েদের কোনো টাকা লাগবে না, আর ছেলেদের টাকা লাগবো, তার সাথে যাই কথা বলতে হবে। তোমরা আমার সাথে ডাকা যাবা। কয় ডাকা যাবো না, তোমরা সেই লোকের দেশে নিয়ে আসো, আমার দেশের লোকজন বলতেছে। তা আমি ছিলাম, তা তো ভালো কথা, আমাকে গ্রামের লোক আগে খালি টাকা নষ্ট করবে কেন? এই কথা বলার পরে আমি ওখান থেকে, ওরা আমারে খুব আদর আপ্যায়ন করছে, যদিও আমরা গ্রামে থাকি না, খালি আমার বাবা মা ওই যে চাকরি রিটার্নের পরে গ্রামে গেছিলো তারা থাকে। তা আমি একদিন বেড়াই, আমি ঢাকা এসে আমি ওই বাইরে বলতে, ভাই আপনি যদি আমাদের গ্রামে বাড়ি যান তাহলে অনেক লোক আনতে পারবেন। কয় আমি চিনি না শুনি না, আপনাদের গ্রামে বাড়ি যাবো, আপনাদের গ্রামে গেলে যদি কেউ মারে ধরে মারে, আমি কেন মারবে? কয় আমি আদম ব্যাপারী। আমি কই ভাই আদম ব্যাপারী বুঝি না, মানুষ বিদেশ যাবে, আপনি বিদেশ পাঠাবেন, টাকা দেব। আমি আদম ব্যাপারী চিনি না। তা ঠিক আছে চলো। তা আমি আবার আমাদের ওই যে একটু প্রভাবশালী সেলিম নস্কর, আমাকে বোন জামাই হয়, তার নলেজে দিয়ে কয়েছে আচ্ছা আনো তোমার গ্রামে কেউ কিছু করলে আমি বুঝবানি। তো গ্রামে ওনারা নিয়ে গেছি। ঢাকা এসে 10 দিন পরে ছুটি নিয়ে, 5 দিনই ছুটি নিয়ে গ্রামে ওনারা নিয়ে গেছি। নিয়ে টিয়ে লোকজনের সাথে কথাবার্তা বলেছে। 5টা মেয়ে গোছাইছি, সৌদি ফাটাবে, আর ওই যে আপনার ওই যে ওই উমান ফাটাবে, বাসা বাড়ির কাজের কথা কইছে। আর 3টে ছেলে ফাটাইছি কুয়েতে, না কুয়েত করছি, ওই উমান টাইসের কাজে, রাজমিস্ত্রির কাজে। ঠিক আছে, এখন এইগুলো লোক সব পাঠাই দিয়েছে। আমার গ্রামের লোক সব লোভিত হয়ে গেছে। লাভলু ভাই লোক তো ভালো লোক, আবার তারে ফোন দিলে সে আবার আমার ছাড়া একা আমাদের গ্রামে গেছে। যাই লোকজন গুছাই থুয়ে আইসে আমার আইসে বলতেছে যে লাভলু ভাই আপনি বাড়ি যান। আমি কই ভাই আমার চাকরি চলে যাবে, এত বারবার ছুটি নিলে। এই চাকরি আমার রিজেক, আমার তেমন তহবিল নাই চলার মতন। আমার 10,000 টাকা দিয়েছে। 10,000 টাকা দিয়ে গেছে ঘর ভাড়া দিয়ে দাও, আর 2 রুমওয়ালাটা বাসা নাও, ছেলে 2টা সে আনাইছে, 1 রুমের মধ্যে থাকো বউ নিয়ে। এই 10,000 টাকা দিলাম, 2 রুম নাও। তা আমি TNT কলোনির মধ্যে 2 রুমে ভাড়া তো কম, 2,500 একটা গ্যাসের সিলিন্ডার কিনতে হয়, চলবো, চাকরি তো আছে। তাই নিলাম 2 রুম, নিয়ে টিয়ে ওনারে নিয়ে এই বাড়ি গেলাম। সুন্দরবন পরিবহনের টিকিট কাটলাম, বাড়ি গেলাম। বাড়ি যাইয়ে ওনারে লোকজন দিলাম। লোকজন দেওয়ার পরে এখন লোকজনও দিছি, খট করে কিছু লোকের ক্ষেত্রে টাকা নিয়ে নিয়েছে। একজনের ক্ষেত্রে থেকে 2,50,000 নিয়েছে, আর একজনের ক্ষেত্রে নিয়েছে 2,59,000। কিন্তু টাকাটা আবার আমার আর্ধেক গুনে দিছি। আমার এইটুক বলে আমি ধরা খাইছি। পল্লর মোর্শেদ মোট 8,90,000 টাকা গ্রামের থেকে, ওই কেউ ক্ষেত্রে 20,000, কেউ ক্ষেত্রে 1 লাখ, কেউ ক্ষেত্রে 1.5 লাখ, এরকম মোট 8,20,000 টাকা নিয়েছে। আমার গ্রামে যা বন্ধ হয়ে গেলে আমি এখন ওই সিকিউরিটি চাকরি করি, রাজমিস্ত্রির কাজ করি, এই দিকে করে খুব কষ্টে আছি, সংসার করে খাইতে আছি। এখন ছেলের দ্বারে 7,000 টাকা বেতনের চাকরি দিছি। আপনার এই গল্প থেকে কি শেখার আছে? আপনি গল্পটা যে আমি মানুষকে বললেন, মানে কেন বললেন আসলে? আমি গল্পটা কেন বলতেছি একটু ছন্দের মাধ্যমে বলি। দুঃখে যাদের জীবন করা তাদের কোনো দুঃখ নাই। বর্তমান প্রজন্ম হচ্ছে লোকেন ইন্টারনেটের প্রজন্ম। আমার মতন ভুল যাতে কেউ না করে। ভুলটা কোথায় আপনার? আমার ভুলটা হয়েছে ওই যে আদম ব্যবসার সাথে লোভে জড়িত হয়েছি। ওই জড়িত হয়ে যায়, গ্রামের থেকে টাকা পয়সা এনে মানসিরে দিছি। হ্যাঁ, তারপর দালাল গা ডাকা দিয়েছে। গ্রামে আমি যাইতে পারি না, বাবা মরছে দেখতে পাই না, মা মরছে মাটি দিতে পারি না। ও, মানে দিন তো আপনার ভালোই চলতেছিল, তারপর আপনি এই কাজটা। জি,
আর একটা ভুল হয়েছে, যখন আমার বড় বোনটা আমার বলছিল যে দাঁত থাকতে দাঁতের পালন করো, বিয়ে শাদি করো নাই, সংসারে গাদার মতন খাইতে সব সংসারের দেশ নিজে প্রতি মাসে 100 টাকা ব্যাংকে রাখো নিজের নামে, তাও সামনে ভবিষ্যৎ হবে, তাও রাখি নাই। যাই হোক, সবই আমার মার দান, আল্লাহর দান, মার দোয়া আছে, আমি ভালো চলতেছি। কিন্তু আমি একটা অ্যাক্সিডেন্টের রোগী, তো আমি তেমন একটা ভারী কাজ করতে পারি না। এখন সর্বমোট আছি আল্লাহ দিলে 3,35,000 টাকা দিন আগে আমি দিতে পারলে মার কয়বর দেখতে যেতে পারবো। আমিও সেই চেষ্টা করতেছি। এই ভুলের কারণে যাতে মানুষ লোভ যাতে না করে, মানুষের প্রতি মানুষের বিশ্বাস রাখুক, কিন্তু কোনো অর্থ লোভ যদি মানুষ করে তাহলে সেই মানুষের কপালে ভোগ আসে। রাইট, একমত আপনার সঙ্গে আমি। আর একটা কথা আছে, আমার জীবন 1.5 ওজন, হতাশায় 1 পোয়া কমেছে, 1 পোয়া রয়েছে। মরার পরে বাপ মারে দেখতে পারলাম না, সেটুকু আমার কমে যাচ্ছে কানতে কানতে। যদি আমারে আপনাদের এই সেন্টারে আমারে যদি কিছু কথা বলার সুযোগ দেয়, তাহলে আমার 1 থেকে 1.5 ঘন্টা লাগবে কথাটা বলতে। কিন্তু আজকে তো আর আমি ফ্লোর পাইতেছি না। যদি প্রয়োজন হয় আমার এত কিছু বলার পর আপনি ফ্লোর পাচ্ছেন না, বললেন তো আপনি সবই, আবার কি বলবেন? আছে জীবনের, আমার জীবনের, আমি 2010 সালে যখন অ্যাক্সিডেন্ট করি, রাশ আমার মর্গে ফাটালো, যে মারা গেছে, আমার সেই মার রাশ আমি দেখতে পাই নাই। সেই আমার বাস্তবে সত্য রাশ আমার মর্গে ফাটা দিয়েছিল। খুলনা 250 বেড ডাক্তার, বড় ডাক্তার, মারা গেছি। রাশ মর্গে ফাটাই দিলে সেই রাশ আমার মা খবর পাইয়া বাসার থেকে দৌড়ে আইটি চলে গেছিলো প্রায় 1 কিলোমিটার, মুজগুন্নির থেকে বয়রার থেকে 250 বেড। সেখানে যাই ডাক্তারের 2 গেল, 2টা থাবা দিয়েছিল, দিয়ে কয়েছে আমার ছেলের রাশ কোথায়? কয় আমার ছেলে মরে নাই। এই কইয়ে টলি গাড়ি ঠেলে নিয়ে আইছে। আর আমার যে বুন্ডার আমি ফোন দিয়েছিলাম সেই বুন্ডা, কিন্তু আমার গাল, এই ভাঙ্গাচোরা গাল একটু ফলো করে দেখেন, এই একটু পচা গন্ধ বলাইছিল, তাই নিয়ে আমার মা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটু থামাই দিই। আজকের এই গল্পটা সাধারণত প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি একটু বলি, এই গল্পটা খুব ছোট্ট একটা গল্প, 15 থেকে 20 মিনিটের একটা গল্প, এবং খুব স্ক্যাটার্ড একটা গল্প। উনি যেভাবে গল্পটা বলেছে এখানে, সেভাবে সাধারণত আমরা রেডিওতে গল্পটা প্রচার করি না। আসলে এই গল্পের মেসেজ বলতে গেলে আসলে যেটা বের করার চেষ্টা করেছি, আমরা যেহেতু একটা ধারাবাহিক অনুষ্ঠান, আমরা অনেক সময় আমরা যা চাই সেটা আসলে আমরা পেরে উঠি না, সত্য কথা বলতে। যেটা ওনার গল্পটা আসলে অনেক কিছু শেখার ছিল। উনি স্ট্রাগল করে নিজের জীবনটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে শুধুমাত্র একটা লোভের কারণে ওনার জীবনের একটা অনেক বড় ছন্দপতন হয়ে যায়। এবং সেটা হচ্ছে যে এই যে মানুষকে বিদেশে নিয়ে যাওয়া, মানুষের কাছ থেকে টাকা পয়সা নেওয়া, এবং সেটাকে সাকসেসফুলি করতে না পারার কারণে ওনার নিজের পরিবারের সঙ্গে ওনার যোগাযোগ বিচ্ছিন্ন হয় এবং গ্রামের লোকজনের কাছেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এই গল্পটা আসলে ঘন্টার পর ঘন্টা আনা যেত, কিন্তু সামহাউ উনি মেন্টালি অনেক বেশি ডিস্টার্ব, এবং উনি আসলে ওইভাবে বলতেও পারেননি। আর এক একজনের বলার ধরন এক এক রকমের। মানুষের জীবনে আত্মোপলব্ধিটাই খুব গুরুত্বপূর্ণ। আপনার জীবনে যে আত্মোপলব্ধিটা হয়েছে, শাস্তি তো আপনি পাচ্ছেনই বা পেয়েছেনও। জি, এই আত্মোপলব্ধিটা শাস্তি পাওয়ার পরেও অনেকের হয় না, জি হয় না, তাই না? তো আপনার এই আত্মোপলব্ধিটাকেই আমরা স্বাগত জানাই, এবং একই সাথে আপনার এই উপলব্ধি থেকে যদি অনেক মানুষ শিখতে পারেন কিছু, সেটাও আমাদের জন্য অনেক বড় পাওয়া। শেষ করছি আজকের মতো প্রিয় দর্শক এবং শ্রোতা। আগামী বুধবার আবারও কথা হবে। সবাই ভালো থাকুন। শুভরাত্রি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।